আসসালামু আলাইকুম। আজকে আমি মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ থেকে শিবগঞ্জ জেলা থানা এবং জেলা বগুড়া হিসাব বিজ্ঞান বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বেতন ও মজুরি অধ্যায় থেকে। তো বেতন ও মজুরি এটা আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ে। তাহলে আমরা আলোচনা করছি। বেতন ও মজুরি হল উৎপাদন প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন ও জীবিকার জন্যে অর্থের প্রয়োজন, আমরা সবাই জানি। এই অর্থ উপার্জন করতে যে শ্রম দিতে হয় তার বদলে মালিক যে পারিশ্রমিক দেয় সেটাই হচ্ছে বেতন বা মজুরি। একটা প্রতিষ্ঠানের বিরাট অঙ্কের ব্যয়ের মধ্যে বেতন ও মজুরি একটা বিরাট অংশ। তবে আমরা আজকে শুনতে পারলাম তোমাদের কাছে এবং আমাদের মজুরি আলোচনা থেকে আমরা এবং আমার প্রিয় শিক্ষার্থীরা যে শিক্ষণফল পাবে তা হল 1 নম্বর বেতন কাকে বলে জানতে পারবে, 2 নম্বর মজুরি সম্পর্কে জানতে পারবে, 3 নম্বর মজুরির প্রকারভেদ বলতে পারবে, 4 নম্বর বেতন বিবরণী তৈরি করতে পারবে। এখানে আর একটা কথা উল্লেখযোগ্য যে বেতন বিবরণীতে মোট বেতন, নিট বেতন কীভাবে বের করতে হয় সেটা আমরা আজকের আলোচনা থেকে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বেতন মজুরি সম্পর্কে আলোচনা করছি, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, বেতন কাকে বলে? উত্তরটা হবে প্রতিষ্ঠানের কর্মচারীদের মানসিক ও মেধাভিত্তিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে। নম্বর 2, মজুরি কাকে বলে এবং কত প্রকার ও কী? শ্রমিকের শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে মজুরি বলে। মজুরি প্রধানত 2 প্রকার, প্রত্যক্ষ মজুরি ও পরোক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি কাকে বলে? এখন সেটা প্রশ্ন হচ্ছে। উৎপাদন কাজে সরাসরি জড়িত শ্রমিকদের দেওয়া মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলে। তারপরেটা হচ্ছে পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরি অনুরূপভাবে পরোক্ষ মজুরি বিপরীত। পরোক্ষ মজুরি হচ্ছে উৎপাদন কাজে পরোক্ষভাবে সহায়তা করে শ্রমিক যে পারিশ্রমিক পায় সেটাকে আমরা বলব পরোক্ষ মজুরি। শিক্ষার্থীগণ, বেতন ও মজুরির উপাদান, এই উপাদানের মধ্যে কী কী থাকতে পারে সেটা এখন আমরা আলোচনা করব। বেতন ও মজুরিতে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয় সেগুলোর নিম্নে আলোচনা করা হবে। ক নাম্বার মূল বেতন, ক ওভারটাইম, গ বাড়ি করা, গ বোনাস ও মহার্ঘ ভাতা। মূল বেতন কি এখন আমরা বিস্তারিত আলোচনা করছি। মূল বেতন হলো একজন কর্মচারীকে নির্দিষ্ট সময়ান্তে
নিয়োগকর্তা যে পরিমাণ অর্থ প্রদান করে থাকে সেটাকে মূল বেতন বলে। এই নির্দিষ্ট সময় বলতে মাসও হতে পারে, বছরও হতে পারে, আবার ঘন্টা, কার্যঘণ্টা হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম মূল বেতনটা কি, সেটা আমি তোমাদের বলতে পারব বা তোমরাও বুঝতে পারবে। নম্বর খ, ওভারটাইমটা কি? ওভারটাইমটা হচ্ছে শ্রমিক কর্মচারী তার নির্দিষ্ট সময় বাদে, নির্দিষ্ট কর্মসময় বাদে অতিরিক্ত সময়ে যে কাজ করে থাকেন বা নিয়োগকর্তা যে অতিরিক্ত অর্থ তার বিনিময় দিয়ে থাকেন সেটা হচ্ছে ওভারটাইম, এবং অতিরিক্ত অর্থটা হচ্ছে ওভারটাইম টাকা। তাহলে কি আমরা বুঝতে পারলাম? তোমরা অবশ্যই বুঝতে পারলাম যে নির্দিষ্ট সময়ে অতিরিক্ত যে কাজ করা হয় তার জন্য যে টাকা দেওয়া হয় সেটা হচ্ছে ওভারটাইম, এবং ওভারটাইমের টাকাটা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী 8-9 ঘন্টার অতিরিক্ত যদি কোনো শ্রমিক কাজ করে তাকে ওভারটাইম দিতে হয়। নাম্বার গ, বাড়ি ভাড়া নিয়োগকর্তা যদি কর্মচারীকে নির্দিষ্ট কোনো বাসস্থান না দিতে পারেন তাহলে তার মূল বেতনের একটা অংশ অনুযায়ী বাড়ি ভাড়াটা হচ্ছে নিয়োগকর্তা যদি তাকে সুবিধার জন্য বাসস্থান না দিতে পারেন তাহলে তার মূল বেতনের একটা নির্দিষ্ট অংশ বাড়ি ভাড়া হিসাবে দিয়ে থাকে। ধরা যাক কারোর মূল বেতন 4,000 টাকা, তাকে শতকরা 5 লাখ বাড়ি ভাড়া তার নিয়োগকর্তা দিবেন, এটাকে বলে বাড়ি ভাড়া। নাম্বার ক, বোনাস জিনিসটা কি আলোচনা করব। বোনাস হচ্ছে কর্মীর দক্ষতা ও উদ্দীপনা বাড়ানোর জন্য মাঝে মাঝে যে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তার নিয়োগকর্তা দিয়ে থাকে, সেটাই হচ্ছে বোনাস। নাম্বার ও, মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতাটা কি আমরা নাম অনেকে শুনেছি, অথচ বিস্তারিত বলতে পারবো না। তবে এখন আমি বিস্তারিত মহার্ঘ ভাতা সম্পর্কে করছি। মহার্ঘ ভাতা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ থেকে কর্মকর্তাদের কিছুটা বেতন বাড়িয়ে থাকে। এই বৃদ্ধি বেতনকে বলা হয় মহার্ঘ ভাতা। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম মূল বেতন, ওভারটাইম, বাড়ি ভাড়া, বোনাস, মহার্ঘ ভাতা, এই সবগুলি মিলে হয় বেতন মজুরি উপাদান। বেতন ও মজুরি আর একটা স্টেপ হচ্ছে পরিপূরক সুবিধা। এতে বেতন মজুরির মধ্যে কী কী পরিপূরক সুবিধা আছে বা নিয়োগকারী কর্মকর্তারা কী কী পরিপূরক সুবিধা আমাদের বা আমাদের যারা মজুরি কর্মচারী আছেন তাদের দিয়ে থাকে, সেটা হচ্ছে শ্রমিক কর্মচারীদের যেসব সুবিধা বর্তমান ও ভবিষ্যতে প্রদান করা হয় তাকে পরিপূরক সুবিধা বলে। যেমন চিকিৎসা ভাতা। চিকিৎসার জন্য চিকিৎসা ভাতা সম্পর্কে আমরা বলতে পারি নিয়োগকারী কর্তৃপক্ষ চিকিৎসার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আমাদের দিয়ে থাকে, সেটা হচ্ছে চিকিৎসা ভাতা। 2, শিক্ষা ভাতা। শিক্ষা ভাতাটা হচ্ছে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ যেটা দিয়ে থাকেন
সেটা হচ্ছে শিক্ষা ভাতা। যাতায়াত ভাতা, অনেক প্রতিষ্ঠানে গাড়ি নেয়, অনেক প্রতিষ্ঠানে নিজস্ব যানবাহন নেয়, সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিছু যাতায়াত ভাতা শ্রমিক কর্মচারীদের দিয়ে থাকে। টিফিন ভাতা, টিফিন ভাতাও সরকার বা নিয়োগ কর্তৃপক্ষ কর্মচারী কর্মকর্তাদের দিয়ে থাকে। আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতাটা হচ্ছে ওই আপ্যায়ন মানে এন্টারটেনমেন্ট ভাতা, সেটা আমাদের দেশ দূর থেকে কাছে থেকে বা কোনো মিটিং আলোচনা অনুষ্ঠান শেষে দেখা যায় যে কিছুটা এন্টারটেনমেন্ট মানুষকে করতে হয়, সেভাবে নিয়োগকারী কর্তৃপক্ষ কিছু খরচ করেন, সেটা হচ্ছে আপ্যায়ন ভাতা। ভ্রমণ ভাতা আমাদের চিত্ত বিনোদনের জন্য আমাদের শ্রমিক কর্মচারীদের মাঝে মাঝে ভ্রমণ করতে হয়, সে ভাতাটাও নিয়োগকারী কর্তৃপক্ষ দিতে পারে। এছাড়াও 7 নম্বর প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল, গ্র্যাচুইটি, যৌথ বিমা, এগুলি কর্তৃপক্ষ কর্মচারী কর্মকর্তাদের দিয়ে থাকে। এখন আমরা জানব বেতন ও মজুরি থেকে কর্তন বিষয়টা কি। কর্তন মানে কেটে নেওয়া। সাধারণত কর্তন বলতে আমরা বুঝি কেটে নেওয়া। দেখা যাক বইয়ের ভাষায় কী আসে। সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শ্রমিক কর্মচারী ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের মূল মজুরি থেকে এক বা একাধিক খাতে কিছু টাকা কর্তন করা হয়, যাকে একত্রে কর্তনাদি বলে। এই যেমন এই কর্তনের মধ্যে আসতেছে প্রভিডেন্ট ফান্ডে কর্তন, যৌথ বিমা, কল্যাণ তহবিল, শ্রমিক সংঘের চাঁদা ইত্যাদি। তাহলে পূর্বেও আমরা কর্তন সম্পর্কে আলোচনা করেছি, এখনও কর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। আশা করি তোমরাও বুঝতে পারবে। আমরা বেতন রেজিস্টার বিবরণী সম্পর্কে শুনলাম। এখন আমরা শ্রমিক কর্মচারীদের মোট বেতন, মোট কর্তন ও নিট বেতনের সব তথ্য যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে বেতন ও রেজিস্টার বলে। বেতন রেজিস্টার। এখন নিম্নে একটি বেতন রেজিস্টারের নমুনা দেওয়া হলো। অর্থাৎ বেতন রেজিস্টার সম্পর্কে তোমাদের আগেই বলেছি। সেই বেতন রেজিস্টারটাকে কী, কেমন দেখতে, কী কী বিষয় তার অন্তর্ভুক্ত হয়, সেটা আমরা একটা ছোট্ট উদাহরণের সঙ্গে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা 3টা কলাম করব, 1টা 2টা 3টা। বড় কলামে থাকবে বিবরণ, ছোট 2টা কলামে থাকবে টাকার পরিমাণ। এখানে আমরা 2জন মানুষের বেতনের এবং কর্তনের টাকা দিয়ে উদাহরণ দেখাচ্ছি। মূল বেতন বেতন সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন বেতন রেজিস্টার বিবরণী সম্পর্কে জানব। শ্রমিক কর্মচারীদের মোট বেতন, মোট কর্তন ও নিট বেতনের সব তথ্য যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে বেতন রেজিস্টার বলে। নিম্নে একটি বেতন রেজিস্টারের নমুনা দেওয়া হলো। ধরি যে 2টা মানুষের বেতন রেজিস্টারটা আমরা তৈরি করতেছি। মানুষ 2টা, একটার নাম রবি, একটার নাম শশী। তো এখন দেখি, প্রথমে 3টা কলাম করব। বিবরণের কলাম টাকা, রবি,
শশীর টাকা। মূল বেতন রবি ৬,০০০, শশী ৫,০০০। বাড়ি ভাড়া বেতনের অংশ হচ্ছে রবি ৪০%, শশী ৪০%। চিকিৎসা ভাতা রবি পাবে ৫০০, শশী পাবে ৫০০। কল্যাণ তহবিলে কর্তন রবির ৫০ টাকা, শশী ৪০ টাকা। যৌথ বিমায় রবি ৪০ টাকা পাবে। নিম্নে একটি বেতন রেজিস্টারের নমুনা দেওয়া হলো। নমুনায় থাকছে 3টা কলাম, একটা বিবরণে একটা আর 2টা টাকা। এই টাকা দুটো ঘরে দুজনের নাম আমরা বলতে পারি। রবি একটা লোকের নাম, শশী একটা লোকের নাম। সে কর্মচারী রবি আর শশী মূল বেতন পায় ৬,০০০ টাকা রবি, শশী পাবে ৫,০০০। চিকিৎসা ভাতা রবি ৪০%, শশী ৪০%। কল্যাণ তহবিলে তাদের কর্তন করা হয় রবির ৫০ টাকা, শশী ৫০ টাকা। যৌথ বিমায় তাদের কেটে রাখা হয় রবির ৪০ টাকা, শশী ৪০ টাকা। এখন আমরা এই বেতন বিবরণীটা কীভাবে সমস্যাটা সমাধান করা যায় শিখব। আমরা যে বেতন বিবরণীর সমস্যাটা এর আগে তুলে ধরেছিলাম তার সমাধান এখন সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। সেটা হলো 2019 সালের মে মাসের মোট ও নিট বেতন নির্ণয়। কীভাবে শ্রমিক কর্মচারী মোট ও নিট বেতন নির্ণয় করব সেটা আমরা এই সব আকারে দেখতে পাব। প্রথমে বিবরণ আগে লিখেছিল আগেরটা তো রবির টাকা, রবি একজন মানুষের নাম, শশীর টাকা। ক নাম্বার মোট উপার্জন। মোট উপার্জন কত করব? রবির মূল বেতন ৬,৫০০ আর শশীর মূল বেতন ৫,০০০। রবি বাড়ি ভাড়া পায় ২,৪০০, শশী পায় ২,০০০। চিকিৎসা ভাতা রবি পাবে ৫০০, শশী পাবে ৫০০। তাহলে ৬,৫০০, ২,৪০০ এবং ৫০০ যোগ করে মোট বেতন হলো ৯,৪০০। এটা হচ্ছে রবি। আর শশীর মোট বেতন হলো ৭,৫০০। ৫,০০০, ২,০০০ আর ৫০০ যোগ করে হলো ৭,৫০০। ৫ নম্বরে থাকছে মোট কর্তন সমূহ, অর্থাৎ কত টাকা কাটা হচ্ছে। কল্যাণ তহবিলে কর্তন রবির হলো ৫০ আর শশীর টাকা ৫০। যৌথ বিমায় রবি কাটে ৪০ টাকা, শশী কাটে ৪০ টাকা। তাহলে এই কল্যাণ তহবিল ও যৌথ বিমা মিলে মোট কর্তনের পরিমাণ হলো রবি ৯০ টাকা এবং শশী ৯০ টাকা। ক নাম্বার নিট বেতন। নিট বেতন কীভাবে হয়? মোট বেতন থেকে যে কর্তন করা হয় সেটা বাদ দিলে হয় নিট বেতন। এই যে ক নাম্বার আছে মোট বেতন ৯,৪০০, তা থেকে ৯০ টাকা কর্তন করে রবির হলো নিট বেতন ৯,৩১০। তাহলে রবির টাকা দাঁড়ালো নিট বেতন কর্তন বাদে ৯,৩১০। আর শশীর নিট বেতন দাঁড়ালো ৭,৫০০ থেকে ৯০ টাকা বাদ দিলে ৭,৪১০। এক্ষেত্রে একটা কথা উল্লেখযোগ্য যে আমাদের প্রশ্ন হতে পারে মোট বেতন, নিট বেতন। মোট বেতন আমরা আগেই বলেছি মোট
উপার্জনের টাকা যেগুলি যোগ করা হয় সেটা হয় মোট বেতন। তার থেকে যে কর্তনটা করা হয় কোম্পানি থেকে ভবিষ্যৎ তহবিলের জন্যে, সেটাকে বাদ দিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নিট বেতন। এ বিষয়ে নিশ্চয়ই আজকে আমরা পূর্ণাঙ্গ ধারণা সংক্ষিপ্ত আকারে বলে পেলাম। বেতন ও মজুরি সম্পর্কে যা কিছু জানলাম এবং বুঝলাম সেটা সম্পর্কে তোমাদের সামান্য মূল্যায়ন করছি। 1 নম্বর মূল্যায়নে আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয় তা হল ক মজুরি, খ বেতন, গ ভাতা, ঘ দান। কোনটা সঠিকভাবে বলতে দেখি? নিশ্চয়ই তোমরা বলবে, নিশ্চয়ই তোমরা আলোচনা শুনেছ, সেটা হবে সঠিকটা হচ্ছে খ মজুরি। নাম্বার 2, উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে সহায়তা করার জন্য যে মজুরি প্রদান করা হয় সেটা হচ্ছে বিশেষ মজুরি, সাধারণ মজুরি, গ প্রত্যক্ষ মজুরি, গ পরোক্ষ মজুরি। আমরা তাহলে কোনটা বলতে পারি, কোনটা সঠিক বলে মনে তো? প্রত্যক্ষভাবে জড়িত যেটা সেটাকে কি বলে? তোমরা বলো, তোমরা নিশ্চয়ই বলবে প্রত্যক্ষ। ঘ নাম্বার প্রত্যক্ষ মজুরি। তাহলে আমরা দুটো সঠিক জানলাম। প্রথমটার উত্তর হবে শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেটা হলো ক নাম্বার মজুরি। আর প্রত্যক্ষ কাজের সাথে জড়িত থাকলে সেটাকে বলে প্রত্যক্ষ মজুরি। মূল্যায়নে নিশ্চয়ই তোমরা অগ্রাধিকার পাবে, যেহেতু তোমরা অত্যন্ত মনোযোগী এবং মেধাসম্পূর্ণ। তাই আমি আশা করছি পরবর্তীতে তোমরা আরও ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে আজকে বেতন মজুরি অধ্যায় থেকে শিখলাম, সেজন্য তোমাদেরও কিছু সহায়তা দরকার। সেটা কীভাবে করবা? সেটা বাড়ির কাজ আকারে করবা। আজকের যে বেতন ও মজুরি বিবরণী থেকে আমরা মোট বেতন, নিট বেতন, কর্তন ইত্যাদি শিখলাম, সেই আকারে একটা ছক তৈরি করবা। সেটা হবে নিজস্ব পাঠ্যপুস্তক থেকে নিয়ে এবং আমার বলার সহযোগিতা মিলে সেই ছকে অঙ্কগুলো নিজের বাড়িতে করবা এবং সেটা পুনঃ অনুসরণ করতে তোমাদের মনে থাকবে। পরিশেষে আমি এটা বলতে চাই যে এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকবে এবং নিজের পড়াশোনাগুলি পুনঃ অনুসরণ করে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করবে। শেষে তোমাদের ধন্যবাদ জানাই।